আজকে আমি সাইফন সম্পর্কে আলোচনা করব। মানে সাইফন কি জিনিস, এটা কিভাবে কাজ করে, মানে কার্যনীতি, কোন কোন শর্তের উপস্থিতিতে সাইফন কাজ করে, আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাইফনকে কি কি কাজে লাগাই, মানে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেইগুলি আজকে এখানে মূল আলোচ্য বিষয়। দেখবে তোমাদের বইটি 50-51 পৃষ্ঠার মধ্যেই আছে একটা এরকম সুন্দর একটা ছবি দেওয়া আছে। কি দেখা যাচ্ছে? একটা ইউ আকৃতির একটা নল, বাঁকানো ইউ আকৃতির একটা নল, উল্টো ইউ আকৃতি। এই নলটাকেই আমরা বলছি সাইফন। সংজ্ঞাতে দেখবে সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরিত করা যায়। তাহলে কি করা হচ্ছে এখানে? যে পাত্রটাকে উঁচুতে রাখা আছে সেই উঁচু জায়গায় পাত্রের মধ্যে কিছুটা তরল আছে, সেই তরলটাকে আমি নিয়ে যেতে চাইছি নিচু জায়গায় যে পাত্রটা রাখা আছে তার মধ্যে। এই জন্য পাত্রগুলোকে আমি কোনোভাবে নড়াচড়া করলে হবে না। তাহলে নড়াচড়া না করে আমি কিভাবে নিয়ে যাব? পাত্রগুলোকে যদি নড়াচড়া করতে পারতাম তাহলে ওপরের পাত্রটাকে উল্টে ঢেলে দিয়ে দেওয়া যেত তরলটাকে এর মধ্যে, খুব সহজ পদ্ধতিতেই সেটা তখন চলে আসতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি নড়াচড়া করতে পারছি না, পাত্রগুলোতে কোনোভাবে হাত দেওয়া যাবে না। তার জন্যই এই যন্ত্রটার সাহায্য নিতে হবে। এখানে কি করা হচ্ছে দেখবে, যে যন্ত্রটাকে আমি সাইফন বলছি সেই যন্ত্রেরই দুটো বাহু আছে, একটা ছোট বাহু, একটা বড় বাহু, লম্বা বাহু। ছোট বাহুটাকে উঁচু জায়গায় রাখা পাত্রের মধ্যে যে তরলটা আছে তার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে। সেই পাত্রটাকে যখনই ডুবিয়ে দেওয়া হচ্ছে, এই মুখটা যখন ডুবিয়ে দেওয়া হচ্ছে, তখন এর মধ্যে তরলটাকে তুলে নেওয়া হচ্ছে। আর বড় বাহুটাকে ডুবিয়ে রাখা হচ্ছে, বড় বাহুটাকে রেখে দেওয়া হচ্ছে যে পাত্রটা নিচুতে রাখা আছে তার মধ্যে। অর্থাৎ বড় বাহুর মুখটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই ছোট পাত্রের মধ্যে বা যে পাত্রটা নিচুতে রাখা আছে তার মধ্যে। দেখবে তোমরা রেশনে কন্ট্রোলে যখন কেরোসিন তেল নিয়ে ঢালা হয়, বড় ড্রাম থেকে ছোট টিনের মধ্যে যখন নিয়ে যাওয়া হয় তখন কিভাবে নিয়ে যাওয়া হয়? সেখানেও কিন্তু রবারের নলের মাধ্যমে সেটাকে নিয়ে যাওয়া হয়। এটা রবারের নলকে প্রথমে বড় ড্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে মুখে করে রবারের নলের মধ্যে তরলটাকে তুলে নেওয়া হয়, মুখে লাগিয়ে সেই নলের মধ্যে টানা হয়। তাহলেই বড় ড্রাম থেকে তরলটা বা তেলটা প্রথমে নলের মধ্যে ঢুকে যায়, আমরা চোখে দেখতে পাই নলের মধ্যে তরলটা কিছুটা উপরে উঠে এসেছে। তখনই নলের অপর প্রান্তটাকে বুড়ো আঙুলে করে টিপে ধরে ছোট টিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলেই দেখা যাবে অটোমেটিক বড় ড্রামটা থেকে এই যে আঙুলটা সরিয়ে নিলেই তরল পূর্ণ পাত্র থেকে, তার মানে বড় ড্রামটা থেকে তখন কেরোসিন তেলটা ক্রমাগত খালি পাত্রের মধ্যে স্থানান্তরিত হয়ে যায়। এটাই হচ্ছে সাইফনের মূল ব্যবহার, বড় পাত্র থেকে ছোট পাত্রের মধ্যে তরলটাকে স্থানান্তরিত করে দেওয়া। কীভাবে এই কাজটা হয় সেটাই আজকের এখানে মূল আলোচ্য বিষয়, অর্থাৎ সাইফনের কার্যনীতি পড়তে হবে। তার জন্য তোমরা 50-51 পাতাতে ছবিটাকে ভালোভাবে খেয়াল রাখবে, আর আমি এখানে দেখবে কার্যনীতিটা আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ছবিটা দেখে ভালোভাবে কার্যনীতিটাকে বোঝার চেষ্টা করো। দেখো এখানে বইয়ের মতনই একটা ছবি এঁকেছি। বড় পাত্রটার নাম দিয়েছি এম পাত্র, ছোট পাত্রটার নাম দিয়েছি এন পাত্র। বড় পাত্রের মধ্যেই তরল রাখা আছে, সেই তরলের মধ্যে সাইফনের ছোট বাহুটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এবার তার আগে কি করতে হবে? ছোট বাহুটাকে তরল দিয়ে পূর্ণ করতে হবে। আমি তো কিভাবে তরল দিয়ে পূর্ণ করতে হয় তার উপায়টাও বললাম। মুখে করে টানতে হবে, এইদিকে মুখ লাগিয়ে এখানে তরলটাকে টানতে হবে, টানলেই তরলটা প্রথমে কিছুটা ওপর পর্যন্ত উঠে যাবে। ঠিক আছে, এইভাবে নলের মধ্যে মলটাকে প্রথমে তরল দিয়ে পূর্ণ করতে হবে। দিয়ে কি করব, ওই নলের মধ্যেই একই অনুভূমিক রেখায় বি আর সি দুটো বিন্দু ধরা হয়েছে। এম পাত্রের মধ্যে যতটা তরল তল আছে, তরলের একদম মুক্ত তল, সেই মুক্ত তলের সোজাসুজি একই অনুভূমিক রেখায় একটা এ বিন্দু ধরা হয়েছে। সেই এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুর উচ্চতাটা নির্ণয় করব। সেই বি বিন্দুর এ পর্যন্ত উচ্চতা হচ্ছে এ বি, সেটাকে ধরা হচ্ছে H1। আর বড় নলের যে দৈর্ঘ্য বা উচ্চতা সেটাকে ধরা হচ্ছে H2। বড় নলের দেখবে আমি খোলা মুখটাতেই আমি একটা বিন্দু ধরেছি ডি, তাহলে CD এই দৈর্ঘ্যটাই হয়ে যাচ্ছে এখানে H2। একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবে যে যখনই তরল এখান থেকে ছোট পাত্রে বা নিচুতে যে পাত্রটা রাখা আছে তার মধ্যে চলে আসছে, তখন নিচু পাত্রে তরলের লেভেলটাও আস্তে আস্তে উঠবে ওপরে।
কোনো এক সময় দেখা যাবে নলের যে মুখটা আছে, খোলা মুখটা, তাকে ছাড়িয়ে তরল তল ওপরে উঠে যাবে। সেক্ষেত্রে কিন্তু তখন আর এই খোলা মুখ পর্যন্ত উচ্চতাটা ধরা যাবে না। তরলের যে মুক্ত তল থাকবে সেই মুক্ত তল বা উপরিতল থেকে তখন ওই সি বিন্দুর উচ্চতাটা ধরতে হবে। সেই জন্যই আমি এখানে লিখেছি এন পাত্রের তরল তল থেকে সি বিন্দুর উচ্চতা, এটাকে ধরা হচ্ছে H2। যে তরলটাকে স্থানান্তরিত করতে চাইছি তার ঘনত্বটা হচ্ছে ডি। যে স্থানে রেখে আমি পরীক্ষাটা করছি সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, আর ওই স্থানেরই বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে পি, ক্যাপিটাল পি। এইবার কি করব, এ বিন্দুতে মোট চাপটাকে নির্ণয় করব। তাহলে এ বিন্দুর চাপ নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমেই দেখে নিতে হবে এ বিন্দুর মোট চাপ কত। একটা জিনিস খেয়াল রাখবে, বাইরের যে তরলের তল আছে এটা একদম সম্পূর্ণ মুক্ত তল, এর উপরে সবটাই বায়ুমণ্ডল, তার মানে বাইরের এই তরল তল বা এদিকের তরল তলের উপরে বায়ু চাপ দিচ্ছে। বায়ুমণ্ডলীয় চাপ তো আমি ধরেছি এখানে পি। আবার আগের দিনই পড়া হয়েছে তরলের মধ্যে একই অনুভূমিক রেখায় সকল বিন্দুতে চাপ সমান, তার মানে বাইরে যদি পি চাপ পড়ে তার মানে একই অনুভূমিক রেখায় এ বিন্দুতেও ওই পি চাপ পড়বে। সেই জন্যই এ বিন্দুর যেটা মোট চাপ সেটা হয়ে যাচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান, সেটাকে আমরা পি ধরছি। এইবার ভিতরের যে অংশটা আছে সেই অংশের জন্য এ বিন্দুর চাপটা কত হবে, তার জন্য বি বিন্দুতে যেহেতু তরলটা উঠে গেছে বা সি বিন্দু পর্যন্ত যেহেতু তরল চলে এসেছে, তার মানে বি বিন্দুতেও তরলের জন্য কিছুটা চাপ থাকবে। তাহলে সেই বি বিন্দুর চাপ প্লাস কি করব, এই যে এ বি যে তরল স্তম্ভ, এখান থেকে যে তরলটা বি পর্যন্ত উঠছে, তাহলে এই তরল স্তম্ভটার জন্য তার একটা ওজন কাজ করবে নিচের দিকে, তার জন্যই এ বিন্দুতে একটা চাপ পড়বে। সেই জন্যই লেখা হয়েছে এ বি তরল স্তম্ভের জন্য চাপ। তাহলে এ বিন্দুর মোট চাপটা হচ্ছে বি বিন্দুর চাপ প্লাস এই এ বি তরল স্তম্ভের জন্য চাপ। তাহলে এ বি তরল স্তম্ভের জন্য চাপটা কত, H1dg তরল স্তম্ভের চাপের যে রাশিমালা, তরলের মধ্যে চাপের রাশিমালাটা আগের দিন নির্ণয় করা হয়েছে, P সমান HDG, এরকম ফর্মুলা আগের দিন নির্ণয় করা হয়েছে। এখানে H বলতে H1টাকেই বোঝানো হচ্ছে। তাহলে এ বিন্দুর মোট চাপ P সমান হয়ে গেল PB প্লাস H1dg। বি বিন্দুর চাপটাকে আমি যদি PB ধরি তাহলে এইভাবে লেখা যাবে। এবার বি বিন্দুর চাপটাকে শুধু নির্ণয় করতে গেলে এই যে প্লাস H1dg এটাকে মাইনাস করে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে বাঁ দিকটা তখন হয়ে যাবে P মাইনাস H1dg। স্বাভাবিকভাবেই বি বিন্দুর চাপ হয়ে গেল P মাইনাস H1dg। একই রকমভাবে সি বিন্দুর চাপটাকেও নির্ণয় করতে হবে, সেখানেও দেখা যাবে P মাইনাস H2dg হয়ে যাবে, যেহেতু উচ্চতাটা H2 তাহলে এক্ষেত্রে হয়ে যাবে P মাইনাস H2dg, কারণ তরল এখান থেকে উঠে এই দিক দিয়ে গিয়ে এখানেও নামছে, তার মানে এখানেও একটা তরল স্তম্ভ আছে, তার জন্য এখানেও সেই বিন্দুর চাপটাকে নির্ণয় করতে পারবো P মাইনাস H2dg এইভাবে। এইবার একটা জিনিস খেয়াল করবে যে ছবিতেই দেখা যাচ্ছে ছোট বাহুর যে উচ্চতা তার থেকে অবশ্যই বড় বাহুর উচ্চতাটা অনেকটাই বেশি, তার মানে H2টা বড় H1টা ছোট। তাহলে লিখতে পারি H2 গ্রেটার দ্যান H1। দুদিকেই যদি আমি ডিজিগুলোকে গুণ করি তাহলে H2dg গ্রেটার দ্যান H1dg হবে, তার মানে H2dg এই গুণফলটা বড়, H1dgর এই গুণফলটা ছোট। তাহলে 1 নম্বর আর 2 নম্বর যে দুটো সমীকরণ এখানে আমি লিখেছি সেই সমীকরণ দুটোকে খেয়াল করলেই দেখা যাবে যে একই রাশি বায়ুমণ্ডলীয় চাপ থেকে দু রকম আলাদা আলাদা রাশি বিয়োগ করা হচ্ছে। পি থেকেই একবার H1dg বিয়োগ করা হচ্ছে, একবার H2dg বিয়োগ করা হচ্ছে। এবার H2dgর মানটা কিন্তু বড়, H1dgর মানটা ছোট। তোমাদের গণিতের যেটা স্বাভাবিক ধারণা আছে যে একই রাশি থেকে যখন কোনো ছোট রাশিকে বিয়োগ করা হয় তার বিয়োগফলটাই হয়ে যায় বড়, আর একই রাশি থেকে যদি কোনো বড় রাশিকে বিয়োগ করি সেই বিয়োগফলটা হয়ে যায় তখন ছোট। সেই হিসাব অনুযায়ী পিবির মানটাই এখানে বড় হয়ে যাচ্ছে, পিসির মানটা ছোট, কারণ H1dgটা এখানে বড়, এই H1dgটা হচ্ছে এখানে ছোট, তাহলে ছোট রাশিকে বিয়োগ করছি মানে পিবিটা বড় হয়ে গেল। এখানে H2dgর মানটা বড়, তার জন্যই বড় রাশিটাকে আমি পি থেকে বিয়োগ করছি মানে পিসির মানটা হয়ে গেল ছোট। সেই জন্যই পিবি গ্রেটার দ্যান পিসি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বি বিন্দুর চাপটাই বড়, সি বিন্দুর চাপটা ছোট। তাহলে বি বিন্দুতে উচ্চচাপ অঞ্চল, এখানে সি বিন্দুটা নিম্নচাপ অঞ্চল। আগের দিনই পড়া হয়েছে তরল সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে, তার মানেই বি বিন্দুতে যেহেতু চাপ বেশি তরলের প্রবাহের অভিমুখটা হবে সবসময় বি থেকে সি এর দিকে। আর কিভাবে তাহলে সাইফন কাজ করছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। প্রথমে বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে ছোট নলের মধ্যে দিয়ে তরলটা উঠে চলে যাচ্ছে বি বিন্দু পর্যন্ত,
বি থেকে সিতে যাচ্ছে চাপের পার্থক্যের জন্য, যেহেতু এখানে চাপ বেশি, সি বিন্দুর চাপটা কম, তার মানে বি থেকে সি এর দিকে যাবে। আবার সি বিন্দুতে যখনই তরলটা চলে আসবে তখন অটোমেটিক অভিকর্ষের প্রভাবে সেটা আবার নিচের দিকে নেমে আসবে। অভিকর্ষের টানেতে যে কোনো বস্তু নিচের দিকে নামে, তার মানে তরলটা যখনই সি বিন্দুতে চলে আসছে সেখান থেকে অভিকর্ষের প্রভাবে সেটা নিচের দিকে নেমে এসে এন পাত্রে জমা হবে। একটা জিনিস এখানে খেয়াল রাখবে, যদি আমি পিবি মাইনাস পিসি করি, দুটো রাশিকে যখনই আমি বিয়োগ করব, ব্র্যাকেট তুলে দেওয়ার পর চিহ্ন চেঞ্জ হয়ে গেলে যখন কাটাকাটি হবে দেখা যাবে বায়ুমণ্ডলীয় চাপ পিগুলো কেটে যাবে। কাজেই পিবি মাইনাস পিসি যখন করা হচ্ছে তখন যে রাশিমালাটা পাওয়া যায় সেটা হচ্ছে H2 মাইনাস H1 ইন্টু ডিজি। তার মানে এখানে বায়ুমণ্ডলীয় চাপটা কোনো ফ্যাক্টর নয়, দুটো বিন্দুতে চাপের পার্থক্য শুধুমাত্র উচ্চতার পার্থক্যের উপর নির্ভরশীল। যত এই বাহুটা ছোট হবে, এই বাহুটা যত বেশি বড় হবে, অর্থাৎ উচ্চতার পার্থক্যটা যত বেশি হবে তত চাপের পার্থক্যও বেশি হবে, তরলের প্রবাহের গতিবেগটাও তত বাড়বে, অর্থাৎ তত তাড়াতাড়ি তরলটা এই পাত্র থেকে এই পাত্রে চলে আসবে। এই হচ্ছে সাইফনের মূল কার্যনীতি। এরপরে তোমাদের বইতে দেখে নেবে, এখানে সাইফন ক্রিয়ার শর্ত দেওয়া আছে 51 পৃষ্ঠায়, তোমরা দেখবে বইতে সাইফন ক্রিয়ার শর্ত দেওয়া আছে। কী কী শর্ত দেওয়া আছে সেগুলো আমি আগেই বললাম। প্রথমে তরল দিয়ে নলটাকে পূর্ণ করতে হবে, ঠিক আছে। বায়ু শূন্যস্থানে সাইফন কাজ করবে না, কারণ সেখানে বায়ুমণ্ডলের চাপই নেই, বায়ুমণ্ডলের চাপ নেই বলেই নলটা প্রথমে তরল দিয়ে কোনোভাবেই পূর্ণ হবে না। তাহলে এই শর্তগুলোকে তোমরা ভালোভাবে পড়বে, শর্তগুলো সম্পর্কে আমি আরও পরে আলোচনা করব। আর ব্যবহারিক প্রয়োগটাও দেখে নেবে। এখানে দেখ, প্রথম ব্যবহারটা আমি বললাম, দ্বিতীয় ব্যবহারটা তোমাদের বাড়িতেই হয়তো দেখে থাকবে, বাড়িতে যে শৌচাগার আছে সেখানে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয়। স্বয়ংক্রিয় ফ্লাশ জিনিসটা কীরকম দেখবে, প্রত্যেক শৌচাগারের মধ্যেই দেওয়ালে আঁটা থাকে একটা পাত্র, সেখানে কিছুটা জল সঞ্চয় রাখা থাকে, একটা সুইচ আছে, সুইচটা টিপে দিলেই অটোমেটিক ওপরের জলটা নিচে প্যানের মধ্যে চলে আসে। তাহলে আবার ওপরের পাত্রটা যখনই খালি হয়ে যায় তখন ওই পাত্রটা অটোমেটিক যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে জল এসে ভর্তি হয়ে যায়। এইভাবে ওটাও এখানেও কিন্তু একটা সাইফন লাগানো আছে, সেই সাইফনের সাহায্যেই প্রথমে প্যানের মধ্যে জলটা নেমে আসে, আবার অটোমেটিক সেই পাত্রটা আবার ভর্তি হয়ে যায়। এই হচ্ছে শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাশ। এইভাবে আমরা বাড়িতে বিভিন্ন ক্ষেত্রে সাইফনটাকে কাজে লাগাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার আমি আলোচনা করব।